আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা স্থিতিস্থাপকতা, পীড়ন ও বিকৃতি, ইয়ং গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, পদার্থের 4টি অবস্থা, কঠিন, তরল, বায়বীয় ও প্লাজমা সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসি স্থিতিস্থাপকতা কি তা নিয়ে। চলো আমরা এটা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তুমি যদি একটা রাবারের এক প্রান্ত আটকে রেখে এটাকে ধরে টান দাও বা এর উপর বল প্রয়োগ করো, তাহলে কী হবে? রাবারটা প্রসারিত হবে বা এর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, তাই না? এবার তুমি যদি তোমার টান দেওয়াটা অফ করে দাও বা বলটাকে অপসারণ করো, তাহলে কী হবে? রাবারটার দৈর্ঘ্য সংকুচিত হয়ে সে আগের অবস্থায় ফিরে আসবে, তাই না? তো এখন একটা জিনিস খেয়াল করবা, তুমি যখন রাবারটাকে টান দিয়ে লম্বা করতে চাইবা তখন কী হবে? রাবারটা কিন্তু লম্বা হইতে চাইবো না, ঠিক আছে? তুমি যখনই বাইরের দিকে বল প্রয়োগ করবা তখনই মনে হবে রাবারটাও তোমার বলের বিপরীতে একটা বল সে প্রয়োগ করতেছে, ঠিক আছে? তোমার এটা ফিল হবে, তুমি যখনই টান দিবা তোমার হাতে সেই জিনিসটা ফিল হবে। তুমি এটা ফিল করতে পারবা যে রাবারটা লম্বা হইতে যাচ্ছে না, সে তোমার বলের বিপরীতে একটা বল প্রয়োগ করতেছে। অ্যান্ড এটার প্রমাণস্বরূপ আমি বলতে পারি, যখনই তুমি তোমার বল প্রয়োগ করাটা বা টান দেওয়াটা অফ করে দিবা তখন কী হবে? রাবারটা তার আগের অবস্থায় ফিরে যাবে। রাবারটা কেন তার আগের অবস্থায় ফিরে যায়? অবশ্যই রাবারের অভ্যন্তরে একটা বল কাজ করতেছে, যেই জন্য সেটা তার আগের অবস্থায় ফিরে যাচ্ছে, তাই না? এটা আমরা কিন্তু বলতে পারি, এটা মেক সেন্স। তো রাবারের যে ধর্মের কারণে তুমি যখন বাহ্যিক বল প্রয়োগ করবা তখন রাবারের অভ্যন্তরে একটা বাধাদানকারী বলের সৃষ্টি হবে, অথবা তোমার বল অপসারণ করার পর রাবারটা তার আগের অবস্থায় ফিরে যেতে চাইবে বা চায়, সেটাকে আমরা বলতেছি স্থিতিস্থাপকতা। আর এখানে যে বাধাদানকারী বলটা উৎপন্ন হইতেছে সেটাকে আমরা বলতেছি কি? প্রত্যয়নী বল, ঠিক আছে? এই বাধাদানকারী বলটাকে আমরা প্রত্যয়নী বল বলতেছি। এই প্রত্যয়নী বলটা কি করতেছে? তোমার বলের বিপরীতে সে বাধা দিতেছে, তার আকার বা আকৃতি নষ্ট করতে সে বাধা দিতেছে, ঠিক আছে? এবং এই বলটা কিন্তু তার আগের অবস্থায় ফিরে নিয়ে যেতেছে, ঠিক আছে? তো দেখো আমি এখানে ডেফিনেশনগুলো লিখে দিছি। বাহ্যিক কোনো বল প্রয়োগ করে যদি কোনো বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন করার চেষ্টা করা হয়, তবে পদার্থের যে ধর্মের কারণে বস্তুটির সেই বলের বিরুদ্ধে বাধার সৃষ্টি করে এবং বল অপসারণ করলে আবার তার আগের অবস্থায় ফিরে যায়, তাকে আমরা স্থিতিস্থাপকতা বলতেছি, ঠিক আছে? দেখো প্রত্যয়নী বলের ডেফিনেশনটা দিয়ে দিচ্ছি, তুমি পড়লেই পাবা। প্রত্যয়নী বলটা আসলে কি? যেই বলটা, যে বাধাদানকারী বলটা উৎপন্ন হইতেছে সেটাকে আমরা বলতেছি কি? প্রত্যয়নী বল। সেটা সংখ্যাটা দিয়ে দিছি এখানে, পড়লেই পারবা। আর আরেকটা জিনিস কি ভাইয়া, এই যে বস্তুটাকে আমি টানতেছি, রাবারটাকে টানতেছি, এটা এরকম না যে তুমি যে কোনো মানের বলে টানলে সেটা যতই লম্বা হোক না কেন ওই বলটা অপসারণ করার পরে এটা আগের অবস্থায় ফিরে আসবে। নট লাইক দ্যাট, যে সবসময় যেটা হইতে হবে এরকম না। তো এটা এমনও হইতে পারে তুমি অনেক বড় মানের একটা বলে এটাকে টান দেওয়ার কারণে তোমার বলটা অপসারণ করার পরেও এটা তার আগের অবস্থায় ফিরে আসতেছে না, এটা পার্মানেন্টলি এটার আকারটা বা এটার দৈর্ঘ্যটা কিছুটা লম্বা হয়ে গেছে, ঠিক আছে? তো এরকম হইতেই পারে। তো আমরা ম্যাক্সিমাম যেই বলটা প্রয়োগ করলেও ওই বস্তুটাকে টানার পরে ওই বলটা যদি আমি অপসারণ করে ফেলি তাহলে বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে আসবে, সেই বলটাকে আমরা বলতেছি স্থিতিস্থাপক সীমা। আবার আমি বলতেছি, সর্বোচ্চ যেই মানের বল প্রয়োগ করার পরেও ওই বলটা অপসারণ করার পরে বস্তুটা তার আগের অবস্থায় ফিরে আসতে পারে, সেটাকে আমরা বলতেছি স্থিতিস্থাপক সীমা। দেখো এখানে আমি ডেফিনেশনটা লিখে দিছি। বলের যে সর্বোচ্চ মান পর্যন্ত কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করে তাকে স্থিতিস্থাপক সীমা বলি। তো এখানে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলতে কি মিন করতেছি? এটার দ্বারা আসলে মিন করা হইতেছে যে বস্তুটা ঠিক আগের অবস্থায় ফিরে আসবে, বল অপসারণ করার পরে ঠিক আগের অবস্থায় ফিরে আসবে, কোনো রকম ডিফরমেশন হবে না। এটাকে আমরা বলতেছি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, ঠিক আছে? তো আমরা পরবর্তী স্লাইডে যাই। বিকৃতি। বিকৃতি জিনিসটা কি? এটা বোঝার আগে আমরা একটা জিনিস দেখি, বিকার জিনিসটা কি। বিকার হলো বল প্রয়োগে বস্তুর মাত্রার যে পরিবর্তন হয় তাকে আমরা বলতেছি কি? বিকার। তো মাত্রা দ্বারা আসলে কি মিন করতেছি ভাইয়া? মাত্রা জিনিসটা আসলে কি? মাত্রা হলো গিয়ে ভাই দৈর্ঘ্য একটা মাত্রা, ক্ষেত্র একটা মাত্রা, আয়তন একটা মাত্রা, এগুলাকে আমরা মাত্রা বলতেছি বা ডাইমেনশন বলতেছি, ঠিক আছে? তো ধরো একটা বস্তু আছে, এই বস্তুর উপর আমি এই দিক বরাবর এফ বল প্রয়োগ করছি, ঠিক আছে? এবং এর আদি দৈর্ঘ্য ছিল এল। তো এফ বল প্রয়োগ করার কারণে এর দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে কি হয়ে গেছে? এল ওয়ান হয়ে গেছে। তো তার কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে দেখো, এই যে এইখানে দেখো আমি মার্ক করে দিয়েছি, এই যে এই এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, ঠিক আছে? এই এল এর মানটা কি হইতে পারে? আমি লিখতে পারি যে এই এল ওয়ান মাইনাস এল, তাহলে কিন্তু আমি এল এর মানটা পাই যাবো। তো এই যে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইছে এটাকে আমরা বলতেছি তার বিকার, ঠিক আছে? যখন একটা বস্তু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে তখন আমি এটাকে বলবো কি? দৈর্ঘ্য বিকার। যখন ক্ষেত্র বৃদ্ধি পাবে তখন কি বলবো? এটা ক্ষেত্রফল বিকার, ঠিক আছে? আয়তন বৃদ্ধি পেলে এটা আয়তন বিকার, ঠিক আছে? তো যেহেতু এখানে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে তো এটাকে আমরা বলতেছি কি? দৈর্ঘ্য বিকার। তো বিকারের একক আছে, ঠিক আছে, বাট কোনো স্পেসিফিক একক নাই। যখন এটা দৈর্ঘ্য বিকার হবে তখন কি হবে? এটা দৈর্ঘ্যটা কি হবে? এটা আসলে কি? এই এলটা হবে কি আসলে তার দৈর্ঘ্য বিকার, তাই না? এবং এটার ইউনিটটা কি হবে? মিটার। যখন ক্ষেত্রফল বিকার হবে তখন কি হবে? এটার এককটা কি হবে? মিটার স্কোয়ার। আয়তন বিকার হলে কি হবে? এটার একটা হবে কি? মিটার কিউব। তো এই জন্য আমরা বলতেছি বিকারের একক আছে, ঠিক আছে, বাট স্পেসিফিক কোনো একক নাই। তো এখন আমরা আসি বিকৃতি জিনিসটা নিয়ে। তো বিকৃতি কি? বল প্রয়োগে কোনো বস্তুর
একক মাত্রা ভাই কথাটা দেখো কি, একক মাত্রার যে বিকার হয় বা পরিবর্তন হয় তাকে আমরা বিকৃতি বলতেছি। এই বিকৃতির কোনো একক নেই, এই ওয়ার্ডটা আমরা পরে বলতেছি, আগে আমরা দেখি একক মাত্রা জিনিসটা কি মিন করছি। একক মাত্রার ওকে, তো আমরা এখানে মাত্রা দ্বারা কি মিন করছিলাম, যে দৈর্ঘ্য, ক্ষেত্রফল বা আয়তন, এগুলোকে আমরা মাত্রা মিন করছিলাম, ঠিক আছে। তো একটু আগে আমরা দেখছি যে একটা এক্সাম্পলে দেখছি কি, যে এই এল দৈর্ঘ্যের উপর আমি এফ বল প্রয়োগ করাতে এটা দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কতটুকু, স্মল এল পরিমাণ, তাই না। তো আমি এটাকে লিখতে পারি কি, এই এল দৈর্ঘ্যে মাত্রার পরিবর্তন কত হয়েছে ভাইয়া, স্মল এল। সুতরাং একক দৈর্ঘ্যে মাত্রার পরিবর্তন কত হবে, স্মল এল বাই ক্যাপিটাল এল। তো এই একক দৈর্ঘ্যে মাত্রার যে পরিবর্তনটা সেটাকে আমরা বলতেছি কি, বিকৃতি। সুতরাং বিকৃতি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, স্মল এল বাই ক্যাপিটাল এল। তো এটা আমরা কিন্তু বিকৃতি বার করার যে ফর্মুলাটা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এই বিকৃতি কি হবে, একক মাত্রার বিকারের যে পরিবর্তনটা। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা বলছিলাম কি, এই যে বিকৃতি আছে, বিকৃতির কিন্তু কোনো রকম একক নাই। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম, কারণ এখান থেকে এমসিকিউ আসে। তো এককটা কেন থাকবে না, দেখো এখানে এই যে বিকৃতির সমান আমরা পাইছি কি, এল বাই এল, এটাও কিন্তু দৈর্ঘ্য, এটাও কিন্তু দৈর্ঘ্য, এটার একক কী হবে মিটার, এটারও একক কী হবে মিটার। তো মিটার কাটা গেলে কি কোনো রকম এটা ইউনিট থাকবে, তো বিকৃতি কিন্তু একটা ইউনিটলেস বা এককহীন একটা টার্ম, ঠিক আছে। আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই, পীড়ন। তো পীড়ন জিনিসটা কি ভাইয়া, পীড়ন হলো বিকৃতির কারণে একক ক্ষেত্রফলে পদার্থের ভিতরে যেই বল তৈরি হয় সেটাকে আমরা বলতেছি কি, পীড়ন, ঠিক আছে। এই পীড়নের এককটা কিন্তু প্যাসকেল হবে। পীড়ন এবং চাপের মধ্যে পার্থক্যটা কী ছিল, চাপ ছিল বাহ্যিক বল বাই ক্ষেত্রফল, বাট পীড়ন কি, পীড়ন হলো অভ্যন্তরীণ বল বাই ক্ষেত্রফল। তো এটা আমরা চলো একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরো এখানে একটা তার আছে, এই তারের এই এক ক্ষেত্রফলের উপর আমরা এফ বল প্রয়োগ করব, ঠিক আছে। তো এখানে এফ বল প্রয়োগ করলে কী হবে, আমরা একটু আগেই কিন্তু স্থিতিস্থাপকতার যে ধর্মটা পদার্থে সেখানে পড়ছি কি, আমি যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, বাহ্যিক বল প্রয়োগ করি, তাহলে কী হবে, ওই বস্তুর অভ্যন্তরে একটা বল ক্রিয়েট হবে, তাই না। সেই বলটাকে আমরা বলতেছিলাম কি, প্রত্যয়নী বল। এবং ওই প্রত্যয়নী বলের ডিরেকশনটা কোন দিকে হবে, আমি যেদিক বরাবর বল প্রয়োগ করব ঠিক তার উল্টা দিকে সেই বলটা উৎপন্ন হবে, তাই না। তো এখানে এফ বল প্রয়োগ করার কারণে আমরা ধরে নিছি আমার বলের বিপরীত দিকে একটা টি পরিমাণ একটা ফোর্স জেনারেট হতেছে, ঠিক আছে। তো এখান থেকে আমি চাপ সমান কি লিখতে পারি, বাহ্যিক বল এফ এবং ক্ষেত্রফল কি ছিল এ। এবং আমি যদি পীড়ন সমান লিখতে চাই, পীড়ন এখানে কি লিখতে পারি, টি বাই এ, তাই না। তো এই ক্ষেত্রে দেখো এখানে কি, এই পয়েন্টে বা এই এরিয়ার উপর দুইটা ফোর্স কাজ করতেছে, একটা নিচের দিকে একটা উপরের দিকে। যেহেতু এটা এখানে ব্যালেন্স থাকতেছে এবং দুইটা বিপরীতমুখী বল আছে, অবশ্যই দুইটা একটা সমান হবে। এই কেসে কিন্তু এই টি এবং এফ এর মানটা সমান হচ্ছে। সবসময় যেটা সমান হইতে হবে এরকম না, অনেক কেসে আসলে সমান নাও হইতে পারে। বাট তোমাদের লেভেলের ম্যাথে পীড়নের জন্য যে আমরা টি এর মানটা পাবো, এটা আসলে দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যে বাহ্যিক বলটা প্রয়োগ করতেছি এফ, তার সমানই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই কেসে কিন্তু আমি লিখতে পারি কি, টি এর সমান সমান যেহেতু আমি এফ লিখতে পারি, পীড়ন সমান এফ বাই এ, এটা আমরা কিন্তু লিখতে পারি, ঠিক আছে। আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখি। দেখো এখানে কি আছে, দুইটা তার আছে। দেখো এই দুইটা তার, প্রথম তারের নিচে আমি এমন ভর একটা ঝুলাইছি, তারপর কি ওইখানে আরও একটা তার দিয়ে ওইখানে আমি এম টু ভরটা ঝুলাইছি, ঠিক আছে। তো একটু খেয়াল করে দেখো, এই এমন ভরের জন্য তার একটা ওজন কাজ করবে নিচের দিকে, W1 আমি ধরতেছি এটাকে, এবং M2 ভরের জন্য নিচের দিকে তারও একটা ওজন কাজ করবে, ঠিক আছে। সেটাকে ধরতেছি আমি, নিচের দিকে কাজ করবে, তাই না। অবশ্যই ওজন সবসময় নিচের দিকে কাজ করতেছে। তো প্রথম তারটাকে আমি যেহেতু এ তার, দ্বিতীয় তারটাকে বি তার বলতেছি, তো আমি ধরতেছি প্রথম তারটা যে উপরের দিকে বা যে অভ্যন্তরীণ যে বলটা সে ক্রিয়েট করবে সেটাকে ধরতেছি আমরা টিএ, এটার প্রত্যয়নী বলটা দ্বিতীয় তারের জন্য ধরে নিতেছি, সেটা আসলে কী হবে, টিবি, ঠিক আছে। তো এই টি এর মানটা কত হবে এবং টিবির মানটা কত হবে সেটা একটু খেয়াল করে দেখি। তুমি একটা জিনিস ভাইবে দেখো, ধরো এখানে একটা সাপোর্ট আছে, এই সাপোর্টে একটা রশি ঝুলানো আছে, ঠিক আছে। তুমি যদি এই প্রান্ত দুটো টান দাও, নিচের দিকে টান দাও, তাহলে কী হবে, এই যে তারটা আছে এটা আসলে কী হবে, টান হয়ে যাবে না। আর নিচের যে তারটা আছে এটাতে কোনো রকম ফোর্স সে ফিল করবে, এই তারটা কোনো রকম ফোর্স ফিল করবে, এটা কিন্তু কোনো রকম ফোর্স ফিল করবে না। এটা কিন্তু কী থাকবে, এরকম এলোমেলো বা দলা পাকা অবস্থায় থাকতে পারে, ঠিক আছে। কারণ পুরো টানটা কিন্তু পড়তেছে এই জায়গায়, আমি কিন্তু এখান থেকে এই যে নিচের দিকে টান দিতেছি এই জন্য, ঠিক আছে। তো এইখানেও একটা জিনিস ভেবে দেখো, আমি যখন যে এই ভরটা দিয়ে বা এই ওজনটা দিয়ে আমি যখন নিচের দিকে একটা বল প্রয়োগ করতেছি, তখন কি হবে, এই তারটা কিন্তু টান প্রয়োগ করবে বা এই তারটা কিন্তু টান ফিল করবে। বাট নিচের তারটা কিন্তু বা বি তারটা কিন্তু কোনো রকম টান ফিল করবে না এই ওজনের জন্য, ঠিক আছে, W1 ওজনের জন্য। বা W2 ওজনের জন্য কিন্তু এই তারটাও টান ফিল করবে, এই তারটাও টান ফিল করবে। তো আমি এখানে টি এর সমান কি লিখতে পারি, টি এর সমান কিন্তু হবে কি W1 ফোর্স প্লাস W2 ফোর্স, দুইটা সমান। আর টিবি সমান কি হবে, এটা কিন্তু অনলি W2 যেটা আছে সেই ভরটা বা সেই ওজনটা সে ফিল করবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যদি আমি পীড়ন বলি, যে প্রথম তারের পীড়ন আমি যদি বলি পি এ পীড়ন পি এ তারের পীড়ন,
তো এটা সমান আমরা কি লিখতে পারি, W1 প্লাস W2 বাই এ তারের ওই এ তারের যে এরিয়াটা, ঠিক আছে, তৃতীয় তারের যদি পীড়নটা বার করতে চাই, পিবি ধরলাম, এই পিবির মানটা কী হবে, W2 বাই এ বি, মানে বি তারের এরিয়াটা, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা পীড়নটা বার করতে পারি। এগুলা ম্যাথে কাজে লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ম্যাথে এটা অনেক সময় আসবে। আরও যে কনসেপ্টগুলো আছে সেগুলো আমরা ম্যাথ করতে করতে বুঝতে পারবো। আমরা এখন পরবর্তী টপিকে চলে যাই, হুকের সূত্র ও ইয়ং গুণাঙ্ক। হুকের সূত্র অনুসারে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক। তো খেয়াল রাখবে ভাইয়া, এই পীড়ন বিকৃতির সমানুপাতিক জিনিসটা হবে কোন জায়গায়, স্থিতিস্থাপক সীমার মধ্যে। স্থিতিস্থাপক সীমার বাইরে কিন্তু এটা অ্যাপ্লিকেবল থাকবে না। তো আমরা লিখতে পারি কি, স্থিতিস্থাপক সীমার মধ্যে এই যে পীড়নটা আছে সেটা বিকৃতির সমানুপাতিক। তো এখন যদি আমি সমানুপাতিক চিহ্ন তুলে দিই তাহলে কি দিতে হবে, একটা ধ্রুবক দিতে হবে, ঠিক আছে। তো লিখতে পারি কি, পীড়ন সমান ধ্রুবক ইন্টু বিকৃতি। তো এখান থেকে ধ্রুবক সমান কি লিখতে পারি, পীড়ন ভাগ বিকৃতি। দ্যাট মিনস স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ভাগ বিকৃতি, এটার যে রেশিওটা, পীড়ন এবং বিকৃতির রেশিওটা সবসময় একটা কনস্ট্যান্ট হবে, তাই না। তো এখন আমরা ইয়ং গুণাঙ্কের ডেফিনেশনটা দেখি। ইয়ং গুণাঙ্ক কি বলতেছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাতে একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে ইয়ং গুণাঙ্ক বলতেছে। দ্যাট মিনস এখানে আমি যদি পীড়নের পরিবর্তে দৈর্ঘ্য পীড়ন নেই এবং দৈর্ঘ্য বিকৃতি নেই, তাহলে এই ধ্রুবকটাকে আমরা বলে দিতেছি কি, ইয়ং গুণাঙ্ক। দেখো এটাই বলতেছি, ইয়ং গুণাঙ্ক সমান কি, দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতি। আমরা যদি আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতি নিই তখন কী হবে, এটা আয়তন গুণাঙ্ক। আমরা নেক্সট টপিকে এটা পড়ব। তো চলো আগে আমরা ইয়ং গুণাঙ্কটা চিত্রের মাধ্যমে গাণিতিকভাবে দেখার ট্রাই করি। প্রথমে আমরা চিত্রটা ভালো করে বোঝার চেষ্টা করি। দেখো এখানে একটা তার দেওয়া আছে নীল কালারের, এই তারের দৈর্ঘ্য দেওয়া আছে কত, আদি দৈর্ঘ্যটা দেওয়া আছে কত, এল, ঠিক আছে। এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে কত, এ, এবং ধরে নিছি এই তারের যে ব্যাসার্ধ সেটা কত, আরও, ঠিক আছে। তো এই তারটার উপর এফ বল প্রয়োগ করার কারণে তারটা লম্বা হয়ে গেছে, ঠিক আছে। এই লম্বা অবস্থায় তারের দৈর্ঘ্যটাকে ধরে নিছি আমরা L1, এবং প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফলটা আছে সেটাকে ধরে নিছি A1, এবং এই ক্ষেত্রে তারের ব্যাসার্ধটাকে ধরে নিছি R1। দেখো এই বাম পাশে আমি সবগুলো নোটেশন দিয়ে দিছি, ঠিক আছে। তো এখানে আমি এ সমান লিখতে পারি কি পাই আর স্কোয়ার, এবং A1 সমান লিখতে পারি কি পাই আর1 স্কোয়ার, এগুলো লিখতে পারি কিন্তু। আর যেই দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইছে, দেখো এই যে এই পার্টটা, এই এল সমান আমরা লিখতে পারি কি, দেখো তো এই এল সমান লিখতে পারি L1 মাইনাস এল, তাই না। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই তারের উপর বল প্রয়োগ করার কারণে তারের দৈর্ঘ্য কিন্তু বৃদ্ধি পাইছে, ঠিক আছে, বাট তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু কমে গেছে। তো আলটিমেটলি তারের ভলিউম কিন্তু সেমই থাকবে। দ্যাট মিনস আমি লিখতে পারি, যদি তারের আদি ভলিউম বা আদি আয়তন যদি ভি হয় এবং পরবর্তী আয়তন যদি V1 হয়, তাহলে দুইটা সমান হবে। তো আমি ভি সমানকে লিখতে পারি এরিয়া ইন্টু এল সমান A1 L1, ঠিক আছে। তো এটা আমরা জেনে রাখবো, যদি কখনো কাজে লাগে ইউজ করব, ঠিক আছে। তো এখন দেখো, যেহেতু এটা তারের দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, তো এই ক্ষেত্রে আমি তারের বিকৃতি সমানকে লিখতে পারি, বিকৃতি লিখতে পারি এল বাই এল, তাই না। এবং তারের যে পীড়ন সমানকে লিখতে পারি পীড়ন ইকুয়াল টু এফ বাই এ। এখানে যে প্রত্যয়নী বলটা উৎপন্ন হবে টি, সেটা এফ এর সমান নেবে, ঠিক আছে। এই জন্য আমি পীড়ন লিখতে পারি কি এফ বাই এ। তো হুকের সূত্র অনুসারে আমি কি লিখতে পারি, স্থিতিস্থাপক সীমার মধ্যে এখানে যে পীড়নটা এফ বাই এ সেটা বিকৃতির সমানুপাতিক, তাই না। তো এখন যদি আমি এই সমানুপাতিক চিহ্ন তুলে দিই তাহলে কি দিতে হবে, একটা ধ্রুবক দিতে হবে না। এই এফ বাই এ সমান আমি কি লিখতে পারি ওয়াই ইন্টু এল বাই এল। তো এই ওয়াইটাকে আমরা কি বলতেছি, এই এখানে ওয়াইটা হলো গিয়ে একটা সমানুপাতিক ধ্রুবক, যাকে আমরা বলতেছি ইয়ং গুণাঙ্ক, ঠিক আছে, ইয়ং গুণাঙ্ক। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো তো ওয়াই সমান আর আর গুণ করে দিলে এফ এল বাই এ এল। তো এখান থেকে কিন্তু আমরা চাইলে ইয়ং গুণাঙ্কের ডেফিনেশনটা দিতে পারি। এই ইয়ং গুণাঙ্ক তার আসলে কি মিন করে, আমি যদি 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তার নিই এবং যার দৈর্ঘ্য 1 মিটার নিই, তাহলে তার দৈর্ঘ্য একক বৃদ্ধি করতে বা 1 মিটার বৃদ্ধি করতে যেই পরিমাণ বল দিতে হবে সেটাকে আমরা বলতে পারতেছি কি ইয়ং গুণাঙ্ক, ঠিক আছে। দেখো এই সবগুলোর মান যদি 1 বসাও তাহলে ওয়াই ইকুয়াল টু কি আসতেছে, এফ আসতেছে না। তো আমি এটা কিন্তু বলতে পারি 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট এবং একক দৈর্ঘ্যের একটি তারের দৈর্ঘ্য একক বৃদ্ধি করতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেটাকে আমরা বলতেছি কি ইয়ং গুণাঙ্ক। তাই আমি যদি তোমাকে বলি রাবার এবং ইস্পাত দুইটার মধ্যে কার ইয়ং গুণাঙ্কটা বেশি হবে, অবশ্যই রাবারের দৈর্ঘ্য বৃদ্ধি করতে কম পরিমাণ বল প্রয়োগ করা লাগবে এবং ইস্পাতের দৈর্ঘ্য বৃদ্ধি করতে বেশি পরিমাণে বল প্রয়োগ করা লাগবে, তাই না। তো অবশ্যই ইস্পাতের ইয়ং গুণাঙ্কটা বেশি। এখন যদি তোমাকে একটা কোয়েশ্চেন করি যে রাবার এবং ইস্পাত দুইটার মধ্যে কার স্থিতিস্থাপকতা বেশি, কি বলবা। অনেকে কনফিউজড হয়ে বলতে পারো রাবারের স্থিতিস্থাপকতা বেশি, বাট অ্যাকচুয়ালি স্থিতিস্থাপকতাটা ডিপেন্ড করে ইয়ং গুণাঙ্কের উপর। যেই তারের বা যেই বস্তুর ইয়ং গুণাঙ্ক বেশি হবে সেই তারের স্থিতিস্থাপকতা বেশি হবে। তো যেহেতু রাবারের থেকে ইস্পাতের ইয়ং গুণাঙ্কটা বেশি হবে, তো অবশ্যই আমরা বলতে পারি কি রাবারের থেকে ইস্পাত বেশি স্থিতিস্থাপক, ঠিক আছে।
তো দেখো এই জিনিসটা আমি এখানে লিখে রাখছি যে যেই তার এই অঙ্গনাঙ্ক বেশি সেই তারের স্থিতিস্থাপকতাটা বেশি। এটা কিন্তু তোমাদের ম্যাথে কাজে লাগবে, কোশ্চেনে কিন্তু বলে দিয়ে দিবে যে দুইটা তার দিয়ে বলবে যে এই দুইটা তারের মধ্যে কোন তারের স্থিতিস্থাপকতা বেশি, ঠিক আছে। আর আরও একটা জিনিস বলে দিই, এই অঙ্গনাঙ্কটা আসলে কি একটা নির্দিষ্ট উপাদানের জন্য সবসময় কনস্ট্যান্ট, ঠিক আছে, তারের উপাদানের উপর ডিপেন্ডেন্ট। এটা কিন্তু তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা তারের দৈর্ঘ্য এগুলোর উপর ডিপেন্ড করে না। আমি যদি বলি যে একটা তার অনেক মোটা আছে এবং একটা তার অনেক চিকন আছে, দুইটা তারের মধ্যে কার ইয়ং গুণাঙ্কটা বেশি হবে, এই বস্তুর ইয়ং গুণাঙ্ক বেশি হবে না এই বস্তুর ইয়ং গুণাঙ্কটা বেশি হবে। তো তার যদি সেম থাকে, ধরো দুইটাই তামার তার আছে, তো অবশ্যই তাহলে দুইটা তারের জন্য ইয়ং গুণাঙ্কটা সমানই হবে, ঠিক আছে। তারটা মোটা না চিকন, তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি না কম, না তারটা লম্বা না ছোট, এইগুলোর উপর কিন্তু ইয়ং গুণাঙ্কটা ডিপেন্ড করে না, ডিপেন্ড করতেছে তার উপাদানের উপর। যেহেতু তামা সেম উপাদান, সো দুইটা তারের জন্য এটার ইয়ং গুণাঙ্কটা সেমই হবে, ঠিক আছে। যদি আমি অ্যাম্বরের বস্তুকে তারের এক প্রান্তে ঝুলিয়ে দিই, তাহলে ওই অ্যাম্বরের বস্তুটা তারের উপর যে বলটা প্রয়োগ করবে সেটাই তো আমরা এফ বলতে পারি, তাই না। তো ইন দ্যাট কেস আমরা কি বলতে পারি দেখো তো ভাইয়া, এফ সমান আমরা কি লিখতে পারি, এফ সমান লিখতে পারি এম জি, তাই না। ওই বস্তুর যে ওজনটা সেটাই ফোর্স হিসেবে কাজ করবে। এবং আমরা মাত্র দেখছি কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এফ সমান কি লিখতে পারি, পাই আর স্কোয়ার, ঠিক আছে। তো ইন দ্যাট কেস আমি ওয়াই সমান কি লিখতে পারি, ওয়াই সমান লিখতে পারি এম জি এল বাই পাই আর স্কোয়ার এল। তো এটাও হয়তো বা মাঝে মধ্যে ইউজ করা যেতে পারে এই ফর্মুলাটা আরও সিম্পলিফাইড হয়েছে। আচ্ছা, আরও একটা জিনিস এখানে বলে রাখি, এখানে যে ওয়াই অঙ্গনাঙ্কটা আমরা বাহির করছি, এই অঙ্গনাঙ্কের একক কী হবে বলো তো ভাইয়া। এখানে দেখো, যদি খেয়াল করে দেখো যে এখানে এই দৈর্ঘ্যের একক কি মিটার, এটার একক কিন্তু মিটার, মিটার মিটার কাটা যাবে, তো বাকি রাখতেছে কি এফ বাই, মানে কি এটা কিন্তু চাপের এককই হবে, ঠিক আছে। তো এই অঙ্গনাঙ্কের এককটা কী হবে, নিউটন পার মিটার স্কোয়ার, এই ইউনিটটাই থাকবে কিন্তু, ঠিক আছে। এটাই কিন্তু অঙ্গনাঙ্কের একক। তো আমরা চলো পরবর্তী স্লাইডে চলে যাই, আয়তন গুণাঙ্ক। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক। আয়তন গুণাঙ্কটা কি, আমি কিন্তু এটা আগেই বলছিলাম, যদি আমি স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তু আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাত নেই, তাহলে ওইটাকে আমরা বলতেছি কি ওই বস্তুর উপাদানের আয়তন গুণাঙ্ক, ঠিক আছে। ডেফিনেশনটা এখানে দিয়ে দিচ্ছি। এই আয়তন গুণাঙ্ক কিন্তু তরল এবং গ্যাসীয় পদার্থের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। চলো আমরা তরলের একটা এক্সাম্পলের মাধ্যমে সেটা বোঝার চেষ্টা করি। তো ধরো এই পাত্রে তরল রাখা আছে এবং এই তরলের উপর এফ বল প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে। এই তরলের এ ক্ষেত্রফলে এফ বল প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে। এই কারণে এই তরলের উপর কী পরিমাণ প্রেশার ক্রিয়েট হবে, পি সমান আমরা লিখতে পারি কি এফ বাই এ, তাই না। ওকে, তো এইখানে বল প্রয়োগ করার কারণে কী হবে, এই তরলের ভলিউমটা কমে যাবে, কমে কী হয়ে গেছে, এতটুকু হয়ে গেছে, তাই না। তো আমরা ধরে নিছি আদি ভলিউম যেটা ছিল সেটা ভি, এবং পরিবর্তিত ভলিউম যেটা হয়েছে সেটা ভি ওয়ান, এবং কমছে কতটুকু ভলিউম, যে এখান থেকে এতটুকু ভলিউম কিন্তু কমছে, যেটাকে আমরা ডেল ভি বলতেছি, ঠিক আছে। ওকে, তো আমরা যদি বলি যে বস্তুটার প্রাথমিক যে ভরটা সেটা যদি এম হয় এবং পরবর্তী অবস্থায় মানে ফাইনাল অবস্থায় যে ভরটা আছে সেটা যদি এমন হয়, তো এখানে যেহেতু কোনো রকম বস্তুর পার্টিকেল সরে নাই, দ্যাট মিন্স বস্তুর ভরটা কিন্তু সেম থাকবে, বস্তুর ভর কিন্তু কমে নাই। তো অবশ্যই আমরা বলতে পারি কি বস্তুর ভর এম, আদি ভর এম সমান কি পরিবর্তিত বা ফাইনাল ভর এম ওয়ান, ঠিক আছে। তো এখন একটা জিনিস খেয়াল করো, বস্তুটা যেহেতু আয়তন কমছে তার মানে কি বস্তুটার ঘনত্ব কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি আদি ঘনত্ব রো এবং পরিবর্তিত ঘনত্ব রো ওয়ান, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আমরা এম সমান কি জানি রো ভি, তো এখানে লিখতে পারি কি রো ভি, আর এম ওয়ান সমান লিখতে পারি কি রো ওয়ান ভি ওয়ান। তো এটাও কিন্তু ফর্মুলা হিসাবে ইউজ করা লাগতে পারে, তো এটা আমরা জেনে রাখবো। এখান থেকে ডেল ভি সমান আমরা কি লিখতে পারি দেখো তো, যেহেতু আয়তন কমছে সো আমরা ডেল ভি সমান লিখতে পারি ভি মাইনাস ভি ওয়ান, যতটুকু আয়তন কমছে সেটা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আয়তন বিকৃতি কী হবে, আয়তন বিকৃতি সমান কী ছিল ভাইয়া, আয়তন কতটুকু চেঞ্জ হয়েছে সেটা বাই আদি আয়তন ভি, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আয়তন পীড়নটা কী হবে, আয়তন পীড়নটা কিন্তু তার উপর প্রযুক্ত চাপের সমানই হবে। তো দ্যাট মিনস আমি বলতে পারি কি আয়তন পীড়ন সমান পি সমান এফ বাই এ, এটা কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে। তো আমরা কি জানি, স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তন পীড়ন আয়তন বিকৃতির সমানুপাতিক, তো আমরা লিখতে পারি কি এফ বাই এ সমানুপাতিক ডেল ভি বাই ভি। এখান থেকে যদি আমি সমানুপাতিক চিহ্নটা তুলে দিই তাহলে কি দিতে হবে, এফ বাই এ সমান বি ইন্টু ডেল ভি বাই ভি। তো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো ভাইয়া, বি সমান কি আসে, বি সমান আসে এফ বি বাই এ ডেল ভি। তো এটাকে অনেক সময় আবার চাপের আকারে রেখে দেওয়া হয়, তো আমরা ওই ক্ষেত্রে লিখতে পারি কি পি সমান পি, বি সমান পি বি বাই ডেল ভি, ঠিক আছে। তো এই ফর্মেটটাই মূলত বেশি ইউজ করা হয় ম্যাথের জন্য, তো এটা আমরা মাথায় রাখবো, এটাতে হিউজ ম্যাথ করা হবে। অ্যান্ড দেখো তো এখানে আয়তন গুণাঙ্কের এককটা কিন্তু নিউটন পার মিটার স্কোয়ারই হবে, ইয়ং গুণাঙ্কের সমানই হবে, ঠিক আছে। তো আরেকটা জিনিস বলে রাখি, এখানে ভি যেটা এটা কিন্তু একটা সমানুপাতিক ধ্রুবক এবং এটাকে আমরা আয়তন গুণাঙ্ক বলতেছি, ঠিক আছে। এই স্লাইডে কিছু অ্যাডভান্স টপিক দেখানো হয়েছে, অ্যাকচুয়ালি জিনিসগুলো অনেক ইজি, তো দ্যাট ইজ এটা রেখে দিয়েছিলাম, বাট তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো।
তো যে দুইটা টপিক আছে সেটা আসলে কি, প্রথমটা হলো সংগ্রামতা। সংগ্রামতা কি, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকেই সংগ্রামতা বলে। তো যদি কখনো অনেক সময় ম্যাথে দেওয়া থাকে আর কি, সংগ্রামতার ভ্যালুটা দেওয়া থাকে আয়তন গুণাঙ্কটা না দিয়ে, তো সংগ্রামতার ভ্যালু যদি দেওয়া থাকে সেটাকে আমি যদি উল্টায় দিই তাহলে কিন্তু আমরা আয়তন গুণাঙ্কের ভ্যালুটা পাই যেতেছি, ঠিক আছে। তো এটা জেনে রাখতে পারো, এটা তোমাদের লেভেলে দেওয়ার পসিবিলিটি খুবই কম, বাট পরবর্তী যে পার্টটা আছে সেটা দিলেও দিতে পারে। তো এটা দেখে রাখতে পারো, সেকেন্ড পার্টটা তোমরা দেখে রাখতে পারো। তো দেখো তো এখানে কি বলছি, দেখো আমরা কিন্তু তোমাদের যে তোমাদের তাপ ও তাপমাত্রা যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ে একটা সূত্র পারবা। সেটা কি, যদি কোনো একটা বস্তুর উপর আহ, তাপমাত্রা বাড়ানো বা কমানো হয়, তাপমাত্রার পরিবর্তনের কারণে তারা যদি দৈর্ঘ্যের চেঞ্জ হয়, ধরে নিচ্ছি আমি কি, এই বস্তুর আদি দৈর্ঘ্য ছিল এল এবং এর পরিবর্তিত দৈর্ঘ্য লম্বা হয়ে কি হয়েছে, L1 হয়েছে, ঠিক আছে। এটার দৈর্ঘ্যটা স্মল এল পরিমাণ বৃদ্ধি পাইছে এবং এই ক্ষেত্রে বস্তুর তাপমাত্রা ডেল্টা পরিমাণ বাড়ানো হয়েছে, ঠিক আছে। এবং এই বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগ যদি আলফা হয় তাহলে আমরা ওই অধ্যায় থেকে কি লিখতে পারতাম, ওই তাপ ও তাপমাত্রা অধ্যায় থেকে লিখতে পারতাম টোটাল যে দৈর্ঘ্যটা L1, এই L1 সমান আমরা লিখতে পারতাম L ইন্টু 1 প্লাস আলফা ডেল থিটা, ঠিক আছে। তো এখান থেকে লিখতে পারতাম কি L1 সমান L প্লাস L আলফা ডেল থিটা। তো এখান থেকে কি লিখতে পারতাম L1 মাইনাস L সমান L আলফা ডেল থিটা। তো এই L1 মাইনাস Lটা আসলে কি, কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে সেটা, তাই না। তো এখান থেকে লিখতে পারি কি L সমান L আলফা ডেল থিটা, তাই না, এটা লিখতে পারি না। তো এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো, এই এল বাই এল এর রেশিওটা যদি আমি নেই, এটা আসলে কার মান বাড়িতেছে, আলফা ডেল থিটা, তাই না। এই এল বাই এল আসলে কি ছিল, বিকৃতি। তো বিকৃতি এল বাই এল সমান আমরা কি লিখতে পারতেছি, আলফা ডেল থিটা, ঠিক আছে। তো বিকৃতি এল বাই এল সমান আমরা লিখতে পারি কি, আলফা ডেল থিটা। তো এটা তোমাদের কিন্তু ফর্মুলা হিসেবে কাজে লাগতেও পারে, এটা তোমরা মাথায় রাখতে পারো। এখান থেকে কিন্তু আমরা এই অঙ্কনাঙ্কের ফর্মুলাটা কিছুটা চেঞ্জ করতে পারি। এই ওয়াই সমান কি ছিল, এফ এল বাই এল, তাই না। তো এখান থেকে এফ সমান আমরা কি লিখতে পারি, দেখো তো, ওয়াই এ এল বাই এল। তো এই এল বাই এল সমান আমরা কি জানি, আলফা ডেল থিটা জানি না। তো এখানে কি লিখতে পারি, ওয়াই এ আলফা ডেল থিটা, ঠিক আছে। তো আমরা চাইলে কিন্তু এই ফর্মুলাটাও ইউজ করতে পারি, যদিও এই ফর্মুলাটা ডিরেক্টলি তোমাদের আসার পসিবিলিটি খুবই কম, যদি আসে তাও ইউজ করতে পারো। আমরা আমাদের শেষ টপিকে চলে যাই, পদার্থের অবস্থা। তোমরা কেমিস্ট্রিতে হয়তো পড়ছো পদার্থের যে তিনটা অবস্থা, কঠিন, তারপর তরল, বায়বীয়, এই অবস্থাগুলো নিয়ে পড়ছো, তাই না। কঠিন অবস্থায় অণুগুলা খুবই কাছাকাছি থাকে, তরল অবস্থায় অণুগুলার মধ্যবর্তী দূরত্ব কিছুটা বাড়ে এবং গ্যাসীয় অবস্থায় অণুগুলার দূরত্ব সব থেকে বেশি বাড়ে, ঠিক আছে। তো আজকে যে নতুন অবস্থাটা শিখবো সেটা হলো প্লাজমা। এই তিনটা যেহেতু জানো, এগুলো নিয়ে আমরা কথা বলবো না, তোমরা বই থেকে রিডিং পড়লেই হবে। তো প্লাজমা কি, প্লাজমা হলো গ্যাসীয় অবস্থায় কিন্তু পরমাণুগুলো নিষ্ক্রিয় থাকে। দ্যাট মিন্স এই পরমাণু, ধরো গ্যাসের মধ্যে নাইট্রোজেন আছে, ঠিক আছে। তো নাইট্রোজেনের ইলেকট্রন প্রোটন দুইটা কিন্তু সমান থাকে, 7টা প্রোটন এবং 7টা ইলেকট্রন থাকে কিন্তু, ঠিক আছে। এবং এরা একটা পরমাণুতে এক্সিস্ট করে অ্যান্ড এদের যে টোটাল যে চার্জটা সেটা কিন্তু জিরোই হয়, ঠিক আছে। তো এইরকমভাবে যে গ্যাসীয় পরমাণুগুলো যেগুলো থাকুক না কেন, সবগুলো কিন্তু আলটিমেটলি নিষ্ক্রিয় অবস্থাতেই থাকে, ঠিক আছে। বাট যদি এরকম কখনো পসিবল হয় যে উচ্চ তাপ প্রয়োগ করে এইখানে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলোকে শেষ শক্তি স্তরের বা এই পরমাণুর যে ইলেকট্রনগুলো আছে সেগুলোকে তুমি যদি আলাদা করে ফেলতে পারো, তাহলে কী হবে ভাই, দেখো তো, এই যে পরমাণুগুলো এগুলো পজিটিভ চার্জে পরিণত হবে এবং ইলেকট্রনগুলো বাইরে, ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ হিসেবে ঘুরতে থাকবে, তাই না। তো তখন যে এরকম যে পজিটিভ এবং নেগেটিভ চার্জযুক্ত গ্যাসীয় যে স্টেটটা তুমি পাইতেছো সেটাকে আমরা বলতেছি কি, প্লাজমা। এটা পদার্থের চতুর্থ অবস্থা, ঠিক আছে। তো দেখো এখানে আমি ডেফিনেশনটা দিয়ে দিছি, অতি উচ্চ তাপমাত্রায় গ্যাসীয় পদার্থ আয়নিত হয়ে যে অবস্থা সৃষ্টি করে তাকে আমরা বলতেছি কি, প্লাজমা, ঠিক আছে। তো এটাকে আমরা বলতেছি পদার্থের চতুর্থ অবস্থা। তো দেখো আমি কিছু নোট হিসেবে দিয়ে দিছি, এই প্লাজমা অবস্থায় কিন্তু মুক্ত ইলেকট্রন এবং পজিটিভ চার্জ থাকে, ঠিক আছে। তো এই অবস্থা মূলত অতি উচ্চ শক্তি সম্পন্ন আয়নিত গ্যাস, প্রচণ্ড তাপের কারণে কিন্তু এটা উৎপন্ন হয়ে থাকে। তো এই অবস্থার কিন্তু চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় এবং এটা বিদ্যুৎ পরিবাহী। বিদ্যুৎ কারা পরিবহন করতে পারে, যাদের চার্জ থাকে, পজিটিভ নেগেটিভ চার্জ থাকে, তারা কিন্তু বিদ্যুৎ পরিবাহী হয়। চার্জ আছে মানে ওইটা চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হবে। তো এটা মেক সেন্স। আর এটার কিছু উদাহরণও দিয়ে দিছি, লাইক সূর্যের অভ্যন্তরে, তারপর নক্ষত্রমণ্ডলী যেগুলো আমরা দেখি, তারপর বজ্রপাতের সময় যে আলোটা উৎপন্ন হয় সেটাও কিন্তু প্লাজমারই উদাহরণ। তারপর নিয়ন লাইট যেগুলো থাকে, তারপর টিউব লাইটের ভিতরে, ইভেন এই প্লাজমা ব্যবহার করে কিন্তু আসলে কি, যে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াতেও কিন্তু এটা ব্যবহার করে শক্তি উৎপন্ন করা হয়। আজকের লেকচার এই পর্যন্তই। তোমাদের যদি কারো কোনো রকম প্রশ্ন থাকে বা কনফিউশন থাকে আমাকে আস্ক করতে পারো, কমেন্টে লিখতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।